আহ ও ব্যথা পাচ্ছি, আস্তে আস্তে ঢুকা। এত জোরে জোরে করিস না, ব্যথায় মরে যাব। ছেড়ে দে আমাকে, এইসব করব না। কেন গো জান, এখন ছেড়ে দেবো কেন? আমাকে তো খুব বলতে আমি পিচ্ছি, এখন এই পিচ্ছিটাই নিতে পারছো না জান? তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু চুপ করে থাকো, যা করার আমি করব। তোমাকে আদর করা হয়ে গেলে ছেড়ে দেব জান। বাসরাতে বরকে আদর করতে হয়, তাকে সহযোগিতা করতে হয়, যাতে আনন্দ দুজনেই পাই। কিন্তু না, তুমি কি করছো? কান্না করছো, ছাড়তে বলছো। উফ, প্লিজ জান, এমন করো না। 2 বছর ধরে তোমাকে পাওয়ার তীব্র বাসনা আজ পূরণ হলো। তোমাকে একটু মন ভরে আদর করতে দাও, ভালোবাসতে দাও। বলেই কোয়েলের ঠোঁটে আবার গভীরভাবে চুমু দিতে লাগলাম। কোয়েলের উন্মুক্ত শরীরের প্রতিটা স্থানে চুমু খাওয়া আগেই শেষ করেছি। কোয়েলের ফটফটানিতে আমার উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। এবার চুমুর বদলে কামড় দিচ্ছি। ওর স্পর্শকাতর স্থানে চুমুন করতেই আবার চিৎকার দিয়ে উঠল। রিফাত বেয়াদব, কামড় দিচ্ছিস কেন? আর কত সময় ধরে আমার শরীরের উপর নির্যাতন চালাবি? আমি তোর বউ বলে যা খুশি তাই করবি? তুই আমাকে আদরের বদলে কষ্ট দিচ্ছিস। আমি তোর এমন কষ্টদায়ক আদর চাই না, ছেড়ে দে আমাকে। আমি কাল সকালে চলে যাব বাপের বাড়ি। প্লিজ জান, তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো বলো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে কষ্ট দিচ্ছি না, প্রথমবার তাই কষ্ট হচ্ছে। এরপর ঠিক হয়ে যাবে, তখন ব্যথা পাবা না, আনন্দ পাবা। আর একটু ধৈর্য ধরো, এই তো এখনই হয়ে যাবে জান। রিফাত হারামিটা আমার শরীরের উপর নির্যাতন চালিয়েছে অনেক সময় ধরে। এবার নিস্তেজ হয়ে আমার শরীরের ওপর ওর শরীরের সমস্ত ভার ছেড়ে দিল। আমার প্রচণ্ড রাগ হচ্ছে ওর উপর। এবার আমার শরীরের উপর থেকে নাম, তোকে আর নিতে পারছি না। এবার একটু রেহাই দে। আই লাভ ইউ সো মাচ ডিয়ার জান। বলে আমি কোয়েলের কপালে একটা চুমু খেলাম। আজ আমি খুব খুশি জান। আমি কখনোই কল্পনা করিনি তোমাকে আপন করে পাবো। তোর বলা শেষ? তাহলে এবার সর, আমি ওয়াশরুমে যাব, শাওয়ার নিব। আমার শরীরটা ঘৃণায় ঘিন ঘিন করে। শোন, তোকে একটা কথা বলি। তুই আমাকে ভালোবাসস, কিন্তু আমি তোকে ভালোবাসি না। তোর মতো একটা পিচ্চিকে আমি কোনো দিন বর হিসেবে মানব না। তুই আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস, আমাকে ভোগ করতে চেয়েছিস, সেটাও সাকসেস। তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, এবার আমাকে আমার মতো থাকতে দে, আর তুই তোর মতো থাক। হে, তোমার মন মানসিকতা এতটা নিচ? আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে বিয়ে করেছি। সারা জীবন একসাথে থাকবো, তোমাকে সুখে দুঃখে 2 হাতে আগলে রাখবো। তুমি কি বললে? আমি তোমাকে ভোগ করেছি? ছি, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কটাকে তুমি ভোগের বস্তুর সাথে তুলনা করলে। আমার উপর তোমার যখন এতই বিদ্বেষ, তখন আমাকে দয়া করে বিয়ে করতে কেন গেলে? আমি মরে গেলে তোমার তো কোনো ক্ষতি হতো না। তোকে বিয়ে করেছি একটাই কারণে, আর সেটা হলো তোর বাবা মার রিকোয়েস্ট। তারা আমাকে বাধ্য করেছে তোকে বিয়ে করতে। তোর মতো বেকার অকর্মা একটা ছেলে কোনোদিন আমার বর হতে পারে না। কোনো যোগ্যতার বলে তুই আমাকে বিয়ে করেছিস। আচ্ছা, বাদ দিলাম এসব কথা, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবে? আমি সকালে ভার্সিটিতে যাব। কয়েক মাস পর আমার ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা। আমি এই কয়েক মাস রেগুলার ক্লাস করব। তুই ভার্সিটির কাউকে বলবি না আমি তোর বউ, কারণ ভার্সিটির কেউ জানে না আমার বিয়ে হয়েছে। কোয়েলের কথার প্রত্যুত্তর মুখ ফিটে করলাম না, শুধু মাথা বাঁকা করে বোঝালাম ঠিক আছে। কোয়েলের কথা শুনে বুকের ভিতরটা ভেঙে চুরে গড়িয়ে যাচ্ছে। ইচ্ছে করছে চিৎকার দিয়ে কাঁদি। যাকে ভালোবেসে বিয়ে, সে যে আমাকে সহ্য করতে পারে না, সেটা আমার মাথাতে কখনোই আসেনি। আমি ভাবিনি তুমি আমাকে বেকার অকর্মা বলবে। আজ আমি বেকার, কিন্তু একদিন না একদিন প্রতিষ্ঠিত হব। আপনাদেরকে আর ধোঁয়াশার মাঝে রাখবো না, চলুন ঘুরে আসি ফ্ল্যাশব্যাক থেকে। তার আগে আমার আর কোয়েলের পরিচয়টা দেই। আমি রিফাত রহমান, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা একজন এমপি। মাইশা ইসলাম কোয়েল হলো আমার সদ্য বিয়ে করা বউ। কোয়েলের বাবা একজন সরকারি চাকরিজীবী। কোয়েল আমার থেকে 2 বছরের বড়। আমরা একই ভার্সিটিতে পড়ি। কোয়েল পরে অনার্স ফাইনাল ইয়ারে, আর আমি 2য় বর্ষে। আমি যখন প্রথম বর্ষে ভর্তি হই, তখন থেকে কোয়েলের সাথে আমার পরিচয়। আমি আর কোয়েল একই ডিপার্টমেন্টে পড়ি।
ভার্সিটিতে যাওয়ার পর কোয়েলের কাছে র্যাগিংয়ের শিকার হই। এই পিচি দাঁড়া, নাম কি তোর? জি আপু, আমাকে বলছেন? তুই ছাড়া আমাদের সামনে আর কেউ কি আছে? না, নেই। আমার নাম রিফাত রহমান। কি বলবেন আপু? আমি মাইশা ইসলাম কোয়েল। তোকে একটা কাজ করতে হবে। কি কাজ আপু? তুই এখন আমাকে প্রপোজ করবি। আমার নাম ধরে চিৎকার দিয়ে বলবি, কোয়েল আই লাভ ইউ। কোয়েলের মুখে প্রপোজের কথা শুনে মনের মাঝে এক ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়। এই প্রথম কোনো মেয়েকে প্রপোজ করব, তাও মেয়েটা নিজেই বলছে আমাকে প্রপোজ করতে। আমি তখন জানতাম না কোয়েল আমার থেকে সিনিয়র। আমি কোনো রকম কোনো সংকোচ না করেই চিৎকার দিয়ে বললাম, কোয়েল পাখি আই লাভ ইউ। কথাটা শেষ করতে পারলাম না, তার আগেই আমার গালে পড়ল এক চর। ব্যাপারটা ঠিক কি হলো বুঝতে পারলাম না। নিজেই প্রপোজ করতে বলে আবার নিজেই চর মারলো। কোয়েল পাখি, তুমি আমাকে চর মারলে কেন? তোর কত বড় সাহস, বড় আপুকে প্রপোজ করিস? চল আমার সাথে, তোর নামে বিচার দিব। তুই আমার সাথে অসভ্যতা করেছিস। তুমি কি জানো আমি কে? তুই কে সেটা জানার কোনো প্রয়োজন আমার নেই। তুই অপরাধ করেছিস, তার শাস্তিতেও তোকে পেতেই হবে। আমি কিন্তু এই এলাকার এমপির ছেলে। আমি সবাইকে বলে দেব তুমি আমাকে র্যাগিং করেছো। তারপর তোমার কি হবে বুঝতে পারছো? সরি, আমি জানতাম না তুই এমপির ছেলে। যা, তোকে মাফ করে দিলাম। যা, চলে যা। আর শোন, কাউকে কিছু বলিস না। তুমি আমার হৃদয়ে ঘন্টি বাজিয়ে এবার সরি বলছো? আমি তোমাকে আমার মনের কথা জানিয়েছি। এখন তোমার দায়িত্ব হলো উত্তর দেওয়া। উত্তরটা যেন হ্যাঁ হয় কোয়েল পাখি। এই বেয়াদব, তুই এমপির ছেলে হয়েছিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোকে উত্তরের বদলে আর একটা থাপ্পড় লাগানো উচিত। আমার চোখের সামনে থেকে যা। তোর মুখটা আমি আর কোনো দিন দেখতে চাই না। ভেরি ব্যাড কোয়েল পাখি ডার্লিং। আজ তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম, তোমাকে আমিই বিয়ে করব। তুমি আমার সিনিয়রটা থেকে আমার কোনো প্রবলেম নেই জানো। আসি, বাই। এরপর প্রত্যেকটা দিন আমি কোয়েলকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতাম। একটু একটু করে কোয়েলকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু কোয়েল কোনো দিন আমাকে পাত্তাই দেয়নি। এভাবে কেটে যায় 2 বছর। কয়েকদিন আগে আমি কোয়েলের সামনে গিয়ে দাঁড়াই। ওকে বলি, তুমি যদি আমার প্রপোজ অ্যাকসেপ্ট না করো তাহলে আমি সুইসাইড করব, আর তার জন্য দায়ী থাকবে তুমি। তোকে সুইসাইড করতে কে নিষেধ করেছে? যা গিয়ে মর, তাহলে আমি শান্তি পাই। আমাকে প্রতিদিন বিরক্ত করার মতো কেউ থাকবে না। বেঁচে যাব আমি। তুমি একটা হার্টলেস প্রিয়তমা। আমি সত্যি সত্যি কিন্তু সুইসাইড করব। হ্যাঁ, যা, আমিও দেখব তোর দম কতটা। সেই দিন বাড়ি ফিরে কতগুলো স্লিপিং পিল খেয়েছিলাম, কিন্তু মরিনি, বেঁচে আছি। স্লিপিং পিল খাওয়ার আগে বাবাকে বলেছিলাম, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে পাত্তা দেয় না। বাবা আমি মেয়েটাকে ছাড়া বাঁচব না। তারপর বাবা আমার কাছে কোয়েলের ঠিকানা চাইল। আমি তাকে ওর ঠিকানা দেই, এবং হসপিটাল থেকে বাসায় আসার পর বাবা আমাকে বলে, আগামী পরশু তোমার আর কোয়েলের বিয়ে। বিয়ের পর কি হলো সেটা তো জানেনি। চলুন ফিরে আসি বর্তমানে। কোয়েল ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ওর ভেজা চুল দেখে ওর উপর আবার ক্রাশ খেলাম। রিফাত, আমার সাথে আর কোনো কিছু করার চেষ্টা করবি না। আমি শাওয়ার নিয়ে এসেছি, এবার সর আর আমাকে ঘুমাতে দে। পরদিন সকালবেলা কোয়েল ভার্সিটিতে চলে আসলো। আমাকে বলে আসেনি। আমার একটু খারাপ লাগলো। আমি দাঁড়িয়ে আছি আমাদের ক্লাসের সামনে। কোয়েল ওর বান্ধবীদের সাথে হাসতে হাসতে এদিকেই আসছে। কোয়েল আমাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আমি ওর হাত ধরে টান দিয়ে থামালাম। এরপর ওর বুকের ওড়নাটা উঠিয়ে সুন্দর করে মাথায় আবৃত করে শরীরটা ঢেকে দিলাম। কিন্তু কোয়েল আমাকে আবার একটা চড় দিল। তোকে এত অপমান করি, তবুও তোর লজ্জা হয় না? তুই ঠিক কোন টাইপের বেহায়া বলতে পারিস? তুই কোন সাহসে আমার ওড়নায় হাত দিলি? আমি কোয়েলের খুব কাছে এসে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললাম, হ্যাঁ আমি বেহায়া। তোমার প্রেমে আমি বেহায়া হয়ে গিয়েছি। তোমার ওড়না কেন ধরেছি জানো? কারণ তোমার গলায় আমার দেয়ার লাভ বাইট স্পষ্ট হয়ে আছে। সেটাকে ঢেকে দিলাম যাতে তুমি এম্বারেসিং সিচুয়েশনে না পড়ো। আমাকে এত অবহেলা করছো করো, কিন্তু তুমি একদিন আমার ভালোবাসাটা উপলব্ধি করতে পারবে। আমি বলবো না সেদিন তুমি আমাকে খুঁজে পাবে না। যাই হোক, আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো কোয়েল পাখি, বিকজ আই লাভ ইউ ভেরি মাচ।
সেই দিনটা কোনো দিন আসবে না। পথ ছাড়, আমি যাব। তারপর কেটে গেল কয়েকটা দিন। আমার আর কোয়েলের সম্পর্কের কোনো উন্নতি নেই। আমি শত চেষ্টা করেও কোয়েলের মন পাচ্ছি না। ওকে কোনোভাবেই আমার ভালোবাসাটা বোঝাতে পারছি না। একরাশ হতাশা এসে গ্রাস করেছে আমাকে। ইদানিং দেখি আমাদের ডিপার্টমেন্টের নিউ টিচার শাহিদের সাথে কোয়েলের খুব ভালোই ভাব জমেছে। প্রায় ওদের দুজনকে ক্যান্টিনে বসে গল্প করতে দেখি। দুজনে মিলে বেশ হাসাহাসি করে। এসব দেখতে আমার একদমই ভালো লাগছে না। এভাবে আর চলতে পারে না। আজ কোয়েলকে জিজ্ঞেস করব ও ঠিক কী চায়। আমি বাড়ি ফিরে এসেছি অনেক সময় হলো, কিন্তু কোয়েল এখনও আসছে না। আধা ঘন্টা পর কোয়েল আসলো। এখনই ওকে কিছু বলবো না, পরে বলবো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করুক, যখন রেস্ট নিবে তখন বলবো। তোমার পরীক্ষা কবে কোয়েল পাখি? তুমি মনে হয় জানো না। তোমার পরীক্ষার খবর আমি কি করে জানবো? জানি না পরীক্ষা কবে, আর জানলেও তোমাকে বলতে বাধ্য নই। বিছানার এক পাশে যাও, আমি একটু ঘুমাবো। এবার আর রাগটাকে কন্ট্রোল হলো না। আমি কোয়েলের দুই বাহু চেপে ধরলাম। এরপর ঝাঁঝালো কণ্ঠে বললাম, তোমার প্রবলেম কি বলো তো আমাকে? আমি যে তোমার স্বামী সেটা মানতেই পারছো না কেন? কি হয়েছে? আমি কি দেখতে খারাপ, কিংবা আমার ক্যারেক্টারের সমস্যা, নাকি আমি অক্ষম? কোনটা? রিফাত, আমি ব্যথা পাচ্ছি। তুমি আমার গায়ে হাত তুলতে পারো না। আমাকে আঘাত করার রাইট তোমার নেই। আমাকে তুমি স্পর্শ করবে না। আমি তোমার স্বামী, আমি তোমাকে স্পর্শ করবো না তো শাহেদ বেটা করবে? তার স্পর্শ তোমার খুব ভালো লাগে বুঝি, তাই না? যার জন্য তুমি আমাকে ইগনোর করো। তুমি বেয়াদব জানতাম, কিন্তু এতটা বেয়াদব জানতাম না। ছি, তোমার মন মানসিকতা খুব নোংরা। তোমার নোংরা হাতে আমাকে আর কোনো দিন টাচ করবে না। ওকে, আমি তোমাকে আর কোনো দিন টাচ করব না। কিন্তু কোয়েল, একটা সম্পর্ক না এভাবে চলতে পারে না। তুমি ঠিক কি চাও আমাকে সত্যি করে বলো। আমি তোমার চাওয়া পূরণ করার জন্য যা করার তাই করব। আমি তোমার থেকে মুক্তি চাই। তোমার এই বাড়িতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। তোমাকে আমার সহ্য হয় না। আমাকে জোর করে কেন আটকে রাখছো? আমি তোমাকে ভালোবাসি না, সেটা বুঝতে চাইছো না কেন? তুমি মুক্তি চাইছো? ওকে, আমি তোমাকে মুক্তি দেব। আসলে আমি বুঝে গেছি যে আমার না তোমাকে চাইলেও শত চেষ্টা করেও আটকে রাখতে পারবো না। বনের পাখিকে যেমন খাঁচায় বন্দি করে কয়েক বছর রাখে পুষলেও সে ছাড়া পেলেই উড়ে চলে যায়, তুমিও ঠিক বনের পাখির মতো। তোমাকে শত ভালোবাসা দিলেও তুমি মুক্তির পথ খুঁজেই বেড়াবে। আমারই ভুল ছিল। আমি তো তাকে পাখি বলেই ডাকি। বুঝতে পারিনি তুমি সত্যিকারের পাখি হয়ে যাবে। আমি আর সেখানে দাঁড়ালাম না, চলে আসলাম অন্য রুমে। আজ থেকে এই রুমেই থাকবো। আমার রুমে কোয়েল একা একাই থাক। আমি কোয়েলের সাথে কথা বলা বন্ধ করে দেই। আমি কোয়েলকে ইগনোর করে চলি। কিন্তু ইদানিং দেখছি কোয়েল আমার সাথে কথা বলার জন্য বাহানা খুঁজতে থাকে, কিন্তু আমি ওকে বরাবরের মতো ইগনোর করি। কোয়েলের চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। চোখের নিচে কালো দাগ বসে গিয়েছে। হাসি খুশি মুখটা মলিন হয়ে গিয়েছে। চেহারায় চিন্তার ছাপ বিদ্যমান। হঠাৎ কোয়েলের হলোটা কি? যে মানুষটা অল টাইম মুখে গাম্ভীর্য নিয়ে ঘুরে বেড়ায়, সে আজকাল পুরোপুরি চুপ হয়ে গেল। ধুর, আমি বা কেন এত ভাবছি ওকে নিয়ে? ও আমার কাছ থেকে মুক্তি চেয়েছে ভালো থাকার জন্য। থাকুক না ওর মতো। আমি না হয় ওর বিরহ নিয়ে সারা জীবন কাটিয়ে দিব দূর প্রবাসে। আমি অস্ট্রেলিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অস্ট্রেলিয়া যাওয়ার প্রসেস আর ডিভোর্সের পেপার হাতে আসতে 3 মাস সময় কেটে গেল। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। আগামীকাল চলে যাচ্ছি অস্ট্রেলিয়ায়। এদিকে সকালবেলায় কোয়েল বাসা থেকে বেরিয়ে গেল, মনে হয় ভার্সিটিতে গিয়েছে। এই ফাঁকে আমি ওর রুমে টেবিলের উপর ডিভোর্স পেপার আর একটা লেটার রেখে বাড়ি থেকে বের হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ বাড়ি এমন নিস্তার লাগছে কেন? বাড়ির কাউকেই দেখতে পাচ্ছি না। সার্ভেন্ট, মা, কাউকে দেখতে পাচ্ছি না। সবাই একজোট হয়ে কপ্পরের মতো উবে গেল। সবাইকে পরে খুঁজবো, আগে ফ্রেশ হওয়া দরকার। চলে আসলাম রুমে। টেবিলের উপর ব্যাগটা রাখতে গিয়ে 2টা খাম পেলাম। কি আছে এই খামে? খাম খুলে যা দেখলাম তাতে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এই খামে ডিভোর্স পেপার, পেপারে রিফাতের সাইন করা। অন্য খামটাও খুললাম, তাতে একটা লেটার। লেটার খুললাম, তাতে লেখা, প্রিয়তমা কোয়েল পাখি, আমি চলে যাচ্ছি অস্ট্রেলিয়ায়। আজ বিকেল 3:30টায় আমার ফ্লাইট। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।
ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি। এবার তুমিও সাইন করে বাবার হাতে পেপারটা দিয়ে দিও, বাকিটা বাবা সামলে নেবে। ভালো থেকো প্রিয়তমা কোয়েল পাখি। ইতি, তোমার হয়েও না হওয়া স্বামী। এটা তুমি কি করলে রিফাত? তোমার থেকে মুক্তি চাই না রিফাত। আমিও যে তোমাকে ভালোবেসে ফেলছি, অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ রিফাত, ফিরে আসো আমার কাছে। 5 বছর পর ফিরে এসেছি দেশে। আমি যে দেশে ফিরবো সেটা কাউকে বলিনি, কারণ দেশে বেশি দিন থাকবো না, মাত্র 15 দিনের জন্য এসেছি। প্লাস রিটার্ন টিকিটটাও নিয়ে এসেছি। বাবা ফোন করে বলল যে তার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আর কি দেশে আসা। তারপর দরজার কলিং বেল বাজাতেই একটা 4 থেকে 5 বছরের মেয়ে দরজা খুলে দেয়। আব্বু, তুমি এসেছো? বাচ্চাটি আমাকে আব্বু ডেকে এক লাফ দিয়ে কোলে উঠে যায়, আর আমার 2 গালে 2টা পাপ্পি দিয়ে বলে, আব্বু, তুমি খুব মজা। আমি তোমাকে কত চিঠি পাঠিয়েছি, কিন্তু তুমি একটা চিঠি উত্তর দিলে না। আমি তোমার সাথে রাগ করেছি। মেয়েটার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এই মেয়ে কি বলছে? তার কিছুই আমার মাথায় ঢুকছে না। এই বাচ্চা মেয়েটা আমাকে আব্বুই বা বলে কেন ডাকছে? আমার সামনে দাঁড়িয়ে আছে আমার মমতাময়ী মা। মায়ের চোখে চোখ পড়তেই অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে বলল, ও তোর মেয়ে রূপকথা, ওকে আমরা আদর করে রূপ বলে ডাকি। কেমন আছিস বাবা? রূপকথার পরিচয়টা যেন আমার হজম হচ্ছে না। আমার একটা মেয়ে আছে আর আমি 5 বছরে জানতেও পারলাম না। রূপকথা যদি আমার মেয়ে হয় তাহলে ওর মা নিশ্চয়ই আমাদের বাড়িতেই আছে। আমি মা বাবা আর রূপকথার সাথে কুশল বিনিময় করে আমার রুমের দিকে পা বাড়ালাম। রুমে এসে দেখি অন্যদিকে ফিরে কোয়েল তার নিজের হাত দিয়ে চোখের পানি মুছে। আমি কোয়েলের কাঁধে হাত রাখলাম। কোয়েল পাখি। কোয়েল আমার দিকে ঘুরে তাকালো, চোখ দুটো দিয়ে অনবরত অশ্রু গড়াচ্ছে। কেমন আছো কোয়েল পাখি? আমি কেমন আছি তা জেনে তুমি কি করবে? দেশে এসেছো কেন? চলে যাও অস্ট্রেলিয়া। রূপকথা কি আমার মেয়ে? না, রূপকথা শুধু আমার মেয়ে। ওর বাবাও আমি, আর মাও আমি। তোমার গর্ভে আমার সন্তান ছিল, সেই কথা তুমি আমাকে বলনি কেন? কিংবা এই 5 বছরে আমাকে বলার প্রয়োজন করলে না? আমি সন্তানের বাবা হয়েছি। কাজটা তুমি একদম ঠিক করনি কোয়েল পাখি। তুমি না হয় না বলেছ, কিন্তু আমার বাবা মা তো বলতে পারতো, তারা কেন বলেনি? কারণ আমি তাদের বলতে বারণ করেছি। আর তোমাকে আমি কি করে বলবো? তোমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি মাকে একটিবারের জন্য সুযোগ দাওনি। আমার সাথে কোনো কথা বলনি তুমি। তাই আমি ঠিক করে নিয়েছিলাম তোমার সন্তানের খবর তোমাকে জানাবো না। রূপকথাকে আমি একাই মানুষ করব। তুমি চলে যাওয়ার 6 মাস পর রূপকথার জন্ম হয়। তুমি চলে যাওয়ার সময় আমার পেটের বয়স ছিল 3 মাস। আমাদের সম্পর্কটা ছিল রূপকথার মতো, তাই আমি আমার মেয়ের নাম রেখেছি রূপকথা। ওটা আমার হয়ে না, হবে আমাদের মেয়ে। আর তুমি বা কেন আমাকে স্বামী হিসেবে মানতে পারতে না? তার একটাই কারণ ছিল, তুমি আমার বয়সে ছোট। তোমার বয়স কমটাই ছিল একমাত্র বাদ তোমার কাছে আসার। যখন চিন্তা করতাম লোকে আমাকে বলবে নিজের বয়সের থেকে ছোট একটা ছেলেকে বিয়ে করেছে বুড়ি মহিলা, তখন মাথা কাজ করতো না। কিন্তু তুমি যখন আমাকে ইগনোর করা শুরু করলে, তখন বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবাসি। রিফাত, আমি তোমাকে বড্ড ভালোবাসি। 5টা বছর তোমার স্মৃতি বুকে আগলে নিয়ে তোমার ফেরার অপেক্ষায় আছি। তুমি কখন ফিরে আসবে? বোকা মেয়ে, আমি ছোট তাই তোমার প্রবলেম ছিল, অথচ আমার ভালোবাসা দেখলে না। আমি আজ ঠিক আগের মতোই তোমাকে ভালোবাসি। আমার কোয়েল পাখি। কোয়েল পাখি আমার বুকে ঝাঁপিয়ে পড়ে আমাকে ঝাপড়ে ধরলো শক্ত করে। আমিও আমার কোয়েল পাখির কপালে একটা চুমু খেয়ে বাহুডোরে আবদ্ধ করে নিলাম। আমি টানা 5 বছর ধরে ক্ষুধার্ত। রাতে তৈরি থেকো, সবটা সুদেই আসলে মিটিয়ে নেব কোয়েল পাখি। হুস, পিচ্ছি।